আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এটাকে আমরা অবচয় বললেও চিনে থাকি। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব রাজশাহী বোর্ড 2025 সালে যে প্রথম প্রশ্নটি এসেছিল এই অধ্যায় থেকে সেটি নিয়ে। রাজশাহী বোর্ড 2025 সালে এই অধ্যায়ে 2টি সৃজনশীল প্রশ্ন আসে। আজকে আমি আপনাদেরকে প্রথমটি বুঝিয়ে দিব, অর্থাৎ সান ট্রেডার্সের যে প্রশ্নটি আছে সেটি। এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব, অবশ্যই আপনারা প্রশ্নটির সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব। দেখেন এখানে আমাদেরকে বলছে সান ট্রেডার্সের যে প্রশ্নটি, প্রথম 10 নম্বর সৃজনশীল প্রশ্ন বলছে 2021 সালের 1 জানুয়ারি সান ট্রেডার্স 2,80,000 টাকা একটি মেশিন ক্রয় করে। এর পরিবহন ব্যয় 30,000 টাকা ও সংস্থাপন ব্যয় 30,000 টাকা নির্বাহ করে। অর্থাৎ একটি স্থায়ী সম্পত্তি ক্রয় করার পরে তার পরিবহন 30,000 টাকা ছিল এবং সংস্থাপন ব্যয় ছিল 30,000 টাকা। 10 বছর আয়ুষ্কাল ও প্রত্যাশিত ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা ধরে কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে এবং প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব শেষ করে। 2024 সালের 30 জুন তারিখে মেশিনটি 2,09,000 টাকায় বিক্রয় করে। ক নম্বর আমাদেরকে বলছে 30 জুন তারিখে মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ বের করো। এরপরে খ নম্বরে বলছে 2023 ও 2024 সালের 2023 ও 2024 সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। এরপরে গ নম্বর বলছে 2021 ও 2022 সালের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। এই ছিল প্রশ্নের ধরন। আমি এখন আপনাদেরকে ক, খ, গ তিনটি কি করব, সমাধান করে দেব। এখানে আজকের অঙ্কটি গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ এখানে আমাদেরকে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করতে বলছে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দেখেন আমাদেরকে এখানে প্রথমে যেহেতু বলছে মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, তো আমি এখানে লিখে নিব মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। তো মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করতে হলে আপনাদেরকে প্রথম স্টেপটি ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ আপনি প্রথমে যে বিষয়টি বের করবেন সেটি হচ্ছে একটি মেশিনের বই মূল্য বা পুস্তক মূল্যটা বের করে নিতে হবে। বই মূল্য বা পুস্তক মূল্য, আমি এই সূত্রটি একদম লাইভ ক্লাসে সমাধান করে দিয়েছিলাম। পুস্তক মূল্য বা বই মূল্য এই বিষয়টি আপনাকে বের করতে হবে। তো পুস্তক মূল্য বা বই মূল্য আমরা কিভাবে বের করি দেখেন। পুস্তক মূল্য বা বই মূল্য আমরা যেটি বের করি সেটি হচ্ছে মেশিনের মোট মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় এটি আপনাকে একটু ভালো করে বুঝতে হবে যে মেশিনের বই মূল্য বা পুস্তক মূল্য বের করব কিভাবে, মেশিনের মোট মূল্য বিয়োগ পুঞ্জীভূত অবচয়। তো মেশিনের মোট মূল্যের পরিমাণ কত দেওয়া আছে দেখেন। এখন আমরা কিভাবে বুঝবো যে মেশিনের মোট মূল্য কত? ভালো করে একটা জিনিস মনে রাখেন, একটি স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে সংস্থাপন পর্যন্ত যত ব্যয় হবে সকল ব্যয়কে মেশিনের মোট মূল্য হিসেবে ধরা হবে। তো আজকের অঙ্কে আমি মেশিনটি ক্রয় করলাম জানুয়ারির 1 তারিখে 2,80,000 টাকা দিয়ে। এর পরিবহন খরচ ছিল 30,000 টাকা এবং সংস্থাপন ছিল আমাদের কত, 30,000 টাকা। তাহলে আপনি মোট মূল্য এইভাবেও বের করে নিতে পারেন, 2,80,000 টাকা। আপনি এখানে একটু সুন্দরভাবে লিখি, 2,80,000 টাকা। এরপরে পরিবহন খরচ 30,000 টাকা, সংস্থাপন ব্যয় হচ্ছে 30,000 টাকা। আপনারা চাইলে নামগুলো লিখে নিলে আরও ভালো। তো এখান থেকে এখন আমরা পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করব। ভালো করে বুঝেন, পুঞ্জীভূত অবচয় কিন্তু এখন আমরা জানি না। তো আমরা পুঞ্জীভূত অবচয়টা কীভাবে বের করব দেখেন। আমরা যদি একটি স্থায়ী সম্পত্তির মোট মূল্যটা বের করে ফেলি, দেখেন মোট মূল্য যদি আপনি এখানে বের করেন কত আসে, এখানে আসবে আপনার 3,40,000 টাকা। 3,40,000 টাকা। এই যে 3,40,000 টাকা আসছে এটা হচ্ছে মেশিনের মোট মূল্য। এখান থেকে আমরা কিন্তু পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করব। আমি একটু বোঝার স্বার্থে এখানে টাকাটা লিখে নিচ্ছি। এখন আমরা যদি পুঞ্জীভূত অবচয় বের করতে যাই, আমরা জানি পুঞ্জীভূত অবচয় মানে কি, যখন আমরা একটি স্থায়ী সম্পত্তির অবচয় অর্থাৎ প্রতি বছরের অবচয় যখন যোগ করে ফেলবো তখনই আমরা পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাব। তো আমরা এখানে বের করে নিব প্রথমে বাৎসরিক অবচয়।
বাৎসরিক অবচয়। তো একটি স্থায়ী সম্পত্তির বাৎসরিক অবচয় বের করার জন্য আমরা কিভাবে সূত্রটি মনে রাখবো, সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তির মোট মূল্য। স্থায়ী সম্পত্তির মোট মূল্য, তো দেখেন আজকের অঙ্কে স্থায়ী সম্পত্তির মোট মূল্য কত? স্থায়ী সম্পত্তির মোট মূল্য হচ্ছে আমাদের 3,40,000 টাকা। তার থেকে আমরা বিয়োগ করব ভগ্নাবশেষ মূল্য। আমি এখানে লিখে দিই, দেখেন ভগ্নাবশেষ মূল্য, এটি আপনি বিয়োগ করবেন। দেখেন মনে রাখেন, মনে রাখার সুবিধার্থে বলছি যে আপনি স্থায়ী সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা কি করবেন? বিয়োগ করবেন। আমি এখানে মুছে দিচ্ছি, কারণ ভগ্নাবশেষ মূল্য আপনাদের প্রশ্নে দেওয়া আছে। দেখেন আজকের অঙ্কে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 40,000 টাকা। তো আমরা এই 40,000 টাকা বিয়োগ করে ফেলবো। এই যে 40,000 টাকা আমরা বিয়োগ করে ফেলবো, এরপর আমরা এখানে আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। আজকের অঙ্কে দেখেন তো আমাদের এখানে আয়ুষ্কাল কত বছর? 10 বছর। এই 10 বছর দ্বারা আপনি ভাগ করবেন, তাহলে আপনি সরলরৈখিক পদ্ধতিতে একটি স্থায়ী সম্পত্তির বাৎসরিক অবচয় পেয়ে যাবেন। তা আমরা এখানে যে অবচয়টা বের করতেছি সেটা হচ্ছে আমাদের 2021 সালের, যেহেতু আমি স্থায়ী সম্পত্তিটি 2021 সালের জানুয়ারিতে কিনলাম। তাহলে বাৎসরিক অবচয়ের পরিমাণ কীভাবে বের করে আশা করি বুঝতে পারছেন। এখন খেয়াল করেন, আমি যদি এখানে 3 লক্ষ থেকে যদি আমি এখানে 3,40,000 টাকা থেকে 40,000 বিয়োগ করে দিই, তাহলে আমাদের এখানে উপরে থাকবে 3 লক্ষ, নিচে থাকবে 10। যদি আমরা এখানে ভাগ করি, তাহলে আমাদের এখানে আসবে 30,000 টাকা। তাহলে দেখেন তো আমাদের এক বছরে বাৎসরিক অবচয়ের পরিমাণ কত? 30,000 টাকা ছিল। এই যে বাৎসরিক অবচয়ের পরিমাণ 30,000 টাকা ছিল, এটা আপনার জন্য হচ্ছে এক বছরের অবচয়। এখন আপনি স্থায়ী সম্পত্তির যেহেতু পুঞ্জীভূত অবচয় বের করবেন, অর্থাৎ এই যে পুঞ্জীভূত অবচয়টা আমরা বের করব, কেন বের করব? কারণ আমরা লাভ ক্ষতি বের করব। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে বিষয়টি ভালো করে মাথায় রাখতে হবে, নোট করে নিতে পারেন। একটি স্থায়ী সম্পত্তি আপনি ক্রয় থেকে শুরু করে অর্থাৎ বিক্রয়ের আগ পর্যন্ত আপনি কবে বিক্রি করছেন, অর্থাৎ যেদিন ক্রয় করছেন আর বিক্রয়ের আগ পর্যন্ত যত দিন আছে সকল দিনের অবচয় আপনি যখন যোগ করে ফেলবেন, তখনই আপনি পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাবেন। মানে হচ্ছে, ধরেন আমি 2021 সালে একটি স্থায়ী সম্পত্তি কিনলাম আর এটাকে বিক্রি করলাম 2023 সালে, তাহলে 21, 22, 23, এই 23 সালের 3 সালের অবচয় যখন যোগ করে ফেলবেন, তখনই আপনি এখানে পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাবেন। তা আমরা এখানে যেহেতু এক বছরের অবচয় পেয়ে গেছি, তার মানে আমাদের এখন পরবর্তীতে স্থায়ী সম্পত্তি কত বছরে বিক্রি করছে সেটি বের করতে হবে। এখানে আমাদেরকে বলছে 2024 সালের 30 জুন তারিখে মেশিনটি 2,09,000 টাকা বিক্রি করা হয়। তাহলে দেখেন এখানে আমরা 24 সালে বিক্রি করছি। কখন বিক্রি করছি? জুন মাসে বিক্রি করছি। তাহলে এখানে খেয়াল করেন একটা জিনিস, আমি এখন বের করব পুঞ্জীভূত অবচয়। কি বের করব? পুঞ্জীভূত অবচয়টা বের করব। পুঞ্জীভূত অবচয়, দেখেন পুঞ্জীভূত অবচয়টা কিভাবে বের করবেন? সহজ আরেকটা বিষয়, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় প্রতি বছর কি থাকে? সমান থাকে। তাহলে আমরা এখানে এভাবেও করতে পারি। দেখেন আমাদের প্রথমে যে কাজটি হবে যে আমাদের 2021 সালে অবচয় আসবে 30,000 টাকা। এই সেম 2022 সালে আসবে কত? 30,000 টাকা। 2022 সালেও আসবে 30,000 টাকা এবং 2023 সালে আসবে 30,000 টাকা। তাহলে দেখেন তো 3 বছরের অবচয় কিন্তু আমাদের সমান থাকবে, এটা আমরা বুঝি। এরপরে আমাদের এখানে যে বিষয়টি ভালো করে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে 2024 সালে কি আমি স্থায়ী সম্পত্তি কি পুরো এক বছর ব্যবহার করছি? না, কারণ 2024 সালের জুনে আমি বিক্রি করে ফেলছি, অর্থাৎ জুনের 30 তারিখে বিক্রি করে ফেলছি। তাহলে 2024 জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমি স্থায়ী সম্পত্তি ব্যবহার করছি, মানে 6 মাস। তো আমরা এখানে কি করব? এই 30,000 টাকাকে 6 দিয়ে গুণ করব আর 12 দ্বারা ভাগ করব। 6 দিয়ে গুণ করব, 12 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের এখানে যে টাকাটা আসবে এটাকে আমরা টোটাল এইগুলোর সাথে কি করব? যোগ করব। তাহলে দেখেন 3 টাকা যোগ করলে 90,000 আসবে, আর এখানে আপনি 30,000 টাকাকে যদি 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করেন, তাহলে আপনাদের ওইখানে আসবে 15,000 টাকা। টোটাল আপনাদের স্থায়ী সম্পত্তির পুঞ্জীভূত অবচয় হবে 1,05,000 টাকা। দেখেন এই বিষয়টি বুঝেন কিনা? এটি সহজ নিয়ম, মানে সরলরৈখিক পদ্ধতিতে যদি 6 মাসের অঙ্ক থাকে তাহলে এভাবে ডাইরেক্ট করে দিতে পারেন, যেভাবে ভালো লাগে আপনাদের। তাহলে দেখেন আমরা পুঞ্জীভূত অবচয় পেয়েছি কত? পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ পেয়েছি 1,05,000 টাকা। এটি আমরা এখানে বসাবো। দেখেন এই পুঞ্জীভূত অবচয় যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের এখানে কাজটা সহজ হয়ে যাবে। এখন তাহলে আমরা এখানে কি করব? দেখেন যে স্থায়ী সম্পত্তির মোট মূল্য বের করার পরে আমরা এখানে পুঞ্জীভূত অবস্থায় 1,05,000 টাকা পেয়েছি, সেটি আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে
বিয়োগ করে ফেলব। তাহলে 1,05,000 টাকা আমরা এখান থেকে বিয়োগ করব। যদি বিয়োগ করে ফেলেন তাহলে আপনাদের এখানে কত আসে দেখেন, 3,40,000 টাকা থেকে আপনারা বিয়োগ করবেন 1,05,000 টাকা, তাহলে আপনাদের এখানে আসবে 2,35,000 টাকা। এই 2,35,000 টাকা আপনি এখানে বসাবেন। এটা হচ্ছে আপনাদের জন্য কি বই মূল্য, ভালো করে বুঝেন। একটি স্থায়ী সম্পত্তির বই মূল্য হচ্ছে 2,35,000 টাকা। এখন এটা কেন বের করছে দেখেন, বই মূল্য মানে হচ্ছে একটি স্থায়ী সম্পত্তির বর্তমান মূল্য। কি মূল্য? বর্তমান মূল্য। অর্থাৎ আপনার একটি স্থায়ী সম্পত্তির বর্তমানে মূল্য আছে 2,35,000 টাকা। এখন এটাকে আপনি বিক্রি করছেন কত টাকায়? দেখেন 2024 সালে আমি এটাকে বিক্রি করছি 2,09,000 টাকায়। তাহলে দেখেন একটি স্থায়ী সম্পত্তির বর্তমানে মূল্য আছে 2,35,000 টাকা। আপনি যদি এটাকে কম দামে বিক্রি করেন তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবে। সেজন্য আমরা এখানে যেহেতু 2,09,000 টাকায় তারা বিক্রি করছে, তাহলে স্থায়ী সম্পত্তিটির এখন এখানে ক্ষতি বের হবে। তো আমরা এখানে লিখে নিব বিক্রয়জনিত ক্ষতি। বিক্রয়জনিত ক্ষতি। তো বিক্রয়জনিত ক্ষতি কিভাবে বের করব? স্থায়ী সম্পত্তির বই মূল্য কত পেয়েছি? 2,35,000 টাকা। তার থেকে বিয়োগ করব স্থায়ী সম্পত্তির বিক্রয়, অর্থাৎ আমরা কত টাকা দিয়ে বিক্রি করছিলাম 2024 সালে 2,09,000 টাকায়। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করে ফেলি আমাদের এখানে আসবে 26,000 টাকা। এই যে 26,000 টাকা আসছে এটা আমাদের জন্য ক্ষতি আসছে। কি আসছে? ক্ষতি আসছে, বিক্রয়জনিত ক্ষতি। আশা করি আপনারা ক নম্বরটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনাদের এই পুঞ্জীভূত অবস্থাটা বের করার একটা অল্টারনেটিভ উপায়। সেটা কি দেখেন, আপনারা যেহেতু বাৎসরিক অবচয় বের করছেন, বাৎসরিক অবচয় দেখেন এখানে 3 বছর অবচয় পেয়েছি, সেজন্য আমরা এখানে 3 দ্বারা গুণ করব। দেখেন আমরা এখানে প্রথমে বাৎসরিক অবচয় 1 বছরে বের করে নিয়েছিলাম 2021 সালে, কিন্তু এখন যেহেতু আমরা এখানে বাৎসরিক অবচয়ের পরিবর্তে পুঞ্জীভূত অবচয় বের করব, সেজন্য আমরা সরলরৈখিক পদ্ধতিতে জানি যে প্রতি বছর অবচয় কি থাকে? সমান থাকে। তাহলে আমরা এখানে 3 বছরের অবচয়টা এখানে গণনা করব। কারণ কি হচ্ছে? কারণ হচ্ছে আমি 2021 সালে কিনলাম, এরপরে 2022 সাল, 2023 সাল, 2024 সাল। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে এখানে তো 4 বছর, না এখানে 3 বছর বের করতে হবে আগে, কারণ এখানে 24 সালে হচ্ছে 6 মাসের। কত মাসের? 6 মাসের, সেজন্য 6 মাস পরে আমরা বের করে নেব। তাহলে আমরা এখানে 3 বছরের টাকা কি করব? গুণ করার পর আমরা এখানে যে কাজটি করব, পরবর্তী 30,000 টাকার উপরে আমরা 6 দিয়ে গুণ করব, 12 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, আমাদের এখানে আসবে প্রথমে 90,000 টাকা, এরপর আমরা এখানে যদি করি তাহলে আমাদের এখানে আসবে 15,000 টাকা। টোটাল আমাদের 1,05,000 টাকা আসবে। তাহলে এইভাবে আপনি পুঞ্জীভূত অবচয়টা বের করতে পারেন। এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। দেখেন দুইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে সরলরৈখিক পদ্ধতিতে পুঞ্জীভূত অবচয় বের করা যায়। তো আশা করি আপনারা ক নম্বরটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দিব। এখানে খ নম্বর বলছে 2023 ও 2024 সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। দেখেন আমরা স্থায়ী সম্পত্তি যে সালে ক্রয় করছি সেই সালের জাবেদা আজকে আমাদেরকে দিতে বলে নাই, এখানে আমাদেরকে বলা হচ্ছে 23 ও 24 সালের। তো আমরা যদি 23 ও 24 সালে জাবেদা দিতে যাই, আমাদেরকে ঘরটি করে নিতে হবে অবশ্যই তারিখ, বিবরণ, জাবেদা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এরপর আমরা এখানে লিখে নিব 2023 সাল, যেহেতু 2023 সাল এবং 24 সালে বলছে। তো এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা জানি আমাদের প্রতি বছরেই সাধারণত 3টা জাবেদা কমন থাকে। একটি হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জাবেদা, এরপর হচ্ছে অবচয় ধার্যের জাবেদা, অবচয় বন্ধের জাবেদা। তো আমাদের এই 3টি জাবেদার ভিতরে আমাদেরকে এখানে দেখতে হবে আমাদের কি 2023 সালে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয়েছে কিনা। যদি হয় তাহলে আমরা তার জাবেদা দিব, আর যদি না হয় তাহলে ক্রয়ের জাবেদা দিতে হবে না। তো আমাদের 2023 সালে কিন্তু এই অঙ্কে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করে নাই, তাহলে আমাদেরকে এখানে জাবেদা দিতে হবে অবচয় ধার্যের জাবেদা। তো অবচয় ধার্যের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, আর এখানে লিখে নিব আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হিসাব হচ্ছে ক্রেডিট। ভালো করে মনে রাখেন যে অবচয় ধার্যের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তো 2023 সালে আমাদের অবচয়ের পরিমাণ কত হবে? 1 বছরের অবচয় হবে, বাৎসরিক অবচয়। তো সরলরৈখিক পদ্ধতিতে 30,000 টাকা, এটা কিন্তু দেখিয়েছিলাম। এই 30,000 টাকা আপনি জাস্ট এখানে লিখে নেবেন, আর এখানে ব্যাখ্যা লিখবেন যে অবচয় ধার্য করা হলো, এই ব্যাখ্যাটা। 2 নম্বরের কাজ হচ্ছে আপনাকে দ্বিতীয় যা জাবেদা দিতে হবে সেটা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা।
তো অবচয়টা বন্ধ করব কিভাবে? এখানে আমরা সবসময় আয় সারাংশ অথবা আয় বিবরণীর মাধ্যমে বন্ধ করে থাকি। তো আমরা এখানে লিখে নিব আয় বিবরণী হিসাব বা আয় সারাংশ হিসাব ডেবিট, আর অবচয় হিসাবটাকে লিখে নিব আমরা এখানে ক্রেডিট। কেন এটি লিখছি? কারণ হচ্ছে আমি যে জিনিসটাকে বন্ধ করব সেই জিনিসটাকে অবশ্যই আয় সারাংশ বা আয় বিবরণীর মাধ্যমে বন্ধ করে দেব। অবচয় ডেবিট দিকে আছে, এটাকে বন্ধ করলে এটি চলে যাবে ক্রেডিট পাশে। আর এখানে আমরা ব্যাখ্যা লিখে নিব যে অবচয় বন্ধ করা হলো, অর্থাৎ 30,000 টাকা আপনি বন্ধ করে দিবেন বছর শেষে। আমরা বছর শেষে তিনটা জিনিস বন্ধ করি, আয় ব্যয় উত্তোলন। এই তিনটা জিনিস বছর শেষে আমাদেরকে কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। এরপরে দেখেন 2023 সালে আমাদের আর কোনো যাবে দেওয়া হবে না, কারণ আমরা স্থায়ী সম্পত্তি এখানে বিক্রি করিনি। এখন আমরা 2024 সালে, কত সালে? 2024 সালে। তো 2024 সালে যাওয়ার পর আমরা প্রথমে দেখবো আমরা কোনো স্থায়ী সম্পত্তি কিনছি কিনা। যদি কিনি তাহলে এটার জন্য আমাকে জাবেদা দিতে হবে। দেখেন 2024 সালে আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় করি নাই, তাহলে বাকি আছে কয়টা জাবেদা? বাকি আছে 2টা জাবেদা। কি কি? অবচয় আর অবচয় বন্ধের জাবেদা। তো আমরা এটা লিখে নিব 31 তারিখ। এখানে লিখে নিব অবচয় হিসাব ডেবিট। এরপর আমরা এখানে লিখে নিব পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। সেম জাবেদা, পূর্বে যে জাবেদা দিয়েছিলেন সেটাই। পুঞ্জীভূত অবচয় হিসাব হবে আপনাদের কি? ক্রেডিট। এখানে সংক্ষেপে লিখছি, আপনারা একটু লিখে নেবেন পুঞ্জীভূত অবচয় হিসাব। তাহলে আমাদের 2024 সালে কিন্তু অবশ্যই 30,000 টাকা না, 2024 সালে আমরা জুনে কিন্তু মেশিনটা বিক্রি করে ফেলছি। তাহলে সেখানে আমরা 6 মাসের জাবেদা ধরেছি, অবচয় ধরেছিলাম। তো এই 15,000 টাকা আমরা এখানে ডেবিট ক্রেডিট করে নিব। এখানে লিখে নেবেন অবচয় ধার্য করা হলো। এই টাকাটাকে আপনি জাস্ট বন্ধ করে ফেলবেন, অর্থাৎ আয় সারাংশ বা আয় বিবরণীর মাধ্যমে। তো আমরা এখানে লিখে নিব আয় বিবরণী, আয় বিবরণী হিসাব ডেবিট। আর অবচয়টাকে যেহেতু বন্ধ করে ফেলবো সেজন্য লিখবে এখানে অবচয় হিসাব ক্রেডিট। তো কত হাজার টাকা বন্ধ করব? এই বছরে আমাদের ছিল 15,000 টাকা, এটাকে আমরা জাস্ট বন্ধ করে ফেলবো। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 2024 সালে কিন্তু আপনি স্থায়ী সম্পত্তি বিক্রি করছেন। যদি করেন তাহলে তার জাবেদা দিতে হবে। কিভাবে জাবেদা দিবেন? দেখেন আমরা এখানে 2024 সালের জুনে এই স্থায়ী সম্পত্তিটা বিক্রি করছি, জুনের 30 তারিখে। দেখেন আপনি যদি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করে ফেলেন তাহলে আপনার কাছে কি আসবে? নগদ টাকা আসবে। তাহলে আমরা জাবেদা দিব নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। লেখা বুঝে নেবেন একটু, নগদান হিসাব ডেবিট। দেখেন আপনি যে স্থায়ী সম্পত্তি বিক্রি করে ফেলছেন, বিক্রি করার মাধ্যমে আপনার কাছে নগদ টাকা আসছে, আপনি নগদকে লিখে নিয়েছেন কোন দিকে? ডেবিট দিকে। এখন যে স্থায়ী সম্পত্তি বিক্রি করেছেন সেটি কি কমে গেছে না আপনার কাছে? তো আমরা সেজন্য লিখে নিব মেশিন হিসাবটাকে কি লিখব? মেশিন হিসাবটাকে লিখে নিব আমরা এখানে ক্রেডিট। কারণ এই স্থায়ী সম্পদ যে মেশিনটি আছে, মেশিনটি বিক্রি করার মাধ্যমে আমার সম্পদের পরিমাণ কমছে, অন্যদিকে নগদ নামক সম্পদের পরিমাণ বেড়ে গেছে। এখন আসেন গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যে স্থায়ী সম্পত্তিটি বিক্রি করে ফেলছেন তার কি কোনো হিসাব আপনার কাছে রাখার কোনো প্রয়োজন আছে? না, আপনি সাথে সাথে তার সকল হিসাব বন্ধ করে ফেলবেন। যেহেতু আমরা স্থায়ী সম্পত্তিটাকে বিক্রি করে ফেলছি, তার মানে এটার যে যত প্রকার অবচয়, অর্থাৎ যত বছর অবচয় ছিল এই অবচয়গুলোকে আমরা সাথে সাথে বন্ধ করে ফেলবো। তো দেখেন আমরা বলছিলাম 2024 সাল পর্যন্ত, এখানে লিখে নেবেন 2024। তো 2024 সাল পর্যন্ত আমরা একটি স্থায়ী সম্পত্তি ব্যবহার করছি, তাহলে তার টোটাল পুঞ্জীভূত অবশ্যই ছিল কত? 1,05,000 টাকা। এই 1,05,000 টাকা পুঞ্জীভূত অবশ্যই আমরা সাথে সাথে বন্ধ করে ফেলবো যখনই স্থায়ী সম্পত্তি আমরা বিক্রয় করব। তাহলে দেখেন পুঞ্জীভূত অবশ্যই কোন দিকে যায়? সবসময় ক্রেডিট পাশে যায়। যখন এটাকে আমি বন্ধ করে ফেলবো তখন এটা যাবে ডেবিট পাশে। তো আমরা এটাকে লিখে নিব পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় হিসাব হবে ডেবিট। এখন দেখেন এখানে আরেকটা জাবেদা হবে, এই স্থায়ী সম্পত্তি যেহেতু বিক্রয় জাবেদা দিচ্ছি, এখন বিক্রয় করে কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে। তাহলে আমরা ক্ষতিটাকে অবশ্যই ডেবিট দিকে নিয়ে যাব। তো আমরা এখানে লিখে নিব বিক্রয়জনিত ক্ষতি, বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট, বিক্রয়জনিত ক্ষতি হিসাব হবে ডেবিট। দেখেন এখন আমরা টাকাটা বসাবো। দেখেন আপনি নগদ স্থায়ী সম্পত্তি বিক্রি করছেন কত? 2,09,000 টাকা। আপনি যদি 2,09,000 টাকা স্থায়ী সম্পত্তি বিক্রি করেন তাহলে আপনার কাছে নগদে আসবে 2,09,000 টাকা। এটা একটা সহজ কথা। অন্যদিকে আপনি এখানে স্থায়ী সম্পত্তিটা বিক্রয় করে, মানে যে স্থায়ী সম্পত্তিটা আপনি বিক্রি করছেন
তার অবচয়গুলো বন্ধ করে ফেলছেন। তাহলে 2024 সাল পর্যন্ত আপনার অবচয়ের পরিমাণ ছিল কত? ছিল 1,05,000 টাকা। এটিকে আমরা বন্ধ করে ফেলবো। এরপরে যে স্থায়ী সম্পত্তি বিক্রি করছে, বিক্রি করে ক্ষতি হয়েছে কত? 26,000 টাকা। 26,000 টাকাকে ডেবিট দিকে নিয়ে যাব। এখন দেখেন, আপনি যে মেশিনটি বিক্রি করছিলেন সেটি আপনি প্রথমে 2021 সালে কিনছেন কত দিয়ে? টোটাল কিনছিলেন 3,40,000 টাকা দিয়ে। এই 3,40,000 টাকা আপনি এখানে বসে দিবেন। তাহলে দেখবেন যে ডেবিট দিক ক্রেডিট দিক দুইটাই কি আছে? সমান আছে। খুব সহজ একটি বিষয়। এখন এটি হচ্ছে আপনাদের মেশিনের বিক্রয় জনিত, অর্থাৎ বিক্রয়ের যে জাবেদা সেটি। এখন দেখেন, এই যে মেশিনটা আপনি বিক্রি করছেন, বিক্রি করে কি আপনার এখানে একটা ক্ষতি হয়েছে না? দেখেন, এখানে একটা বিক্রয়জনিত ক্ষতি আছে। এই যে বিক্রয়জনিত ক্ষতি আছে, এটার জন্য আপনাকে জাবেদা দিতে হবে। কি জাবেদা দিতে হবে? কারণ আপনাকে হিসাবকাল শেষে এই ব্যয়টাকেও বন্ধ করে দিতে হবে। তো এই ব্যয়টা আপনি কিভাবে বন্ধ করবেন? দেখেন, আমি উপরে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের সব কিছু ঠিক আছে। তো উপরে যদি আপনি এখানে খেয়াল করেন, এই যে স্থায়ী সম্পত্তি আমি বিক্রি করে আমার যে ক্ষতি হয়েছে, ক্ষতিটাকে আমি বন্ধ করে ফেলবো। তো দেখেন, ক্ষতিটা আসছে কোন দিকে? ডেবিট দিকে। এটাকে বন্ধ করলে এটা চলে যাবে ক্রেডিট পাশে। আর এটাকে বন্ধ করব কিভাবে? বন্ধ করবো আমরা এখানে আয় সারাংশের মাধ্যমে। তো আমরা এখানে লিখে নিব আয় সারাংশ অথবা আয় বিবরণী হিসাব। যেহেতু আয় বিবরণী হিসাব লিখি, আমরা এখানে আয় বিবরণী হিসাব লিখবো আমরা এখানে ডেবিট। আর ক্ষতি হিসাব বা বিক্রয়জনিত ক্ষতি হিসাবটাকে আপনি এখানে লিখে নেবেন ক্রেডিট পাশে। তাহলে দেখবেন যে আপনাদের হয়ে যাবে। এখন আপনি কত টাকা করে লিখবেন এখানে? দেখেন, আপনি এখানে ক্ষতি হয়েছে কত? 26,000 টাকা। এটাকে ডাইরেক্ট বন্ধ করে ফেলবেন। এই জাবেদাটা দিবেন নিচে। তাহলে আপনাদের টোটাল জাবেদাটা হয়ে যাবে। আর এখানে তারিখটা আপনি এখানে লিখে নেবেন। হিসাবকাল শেষে যেহেতু বন্ধ করে ফেলি, তাহলে আমরা এখানে লিখে নিব ডিসেম্বর 31 তারিখ। তাহলে আশা করি আপনারা পুরো জাবেদাগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখানে গ নম্বর আমাদেরকে বলছে যে অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব। এখন আমি এটি বুঝিয়ে দিব। এখন আমি আপনাদেরকে গ নম্বরটি বুঝিয়ে দিব। এখানে গ নম্বর বলছে 2021 ও 2022 সালের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে বলছে। তো দেখেন, অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব যদি আমাদেরকে অর্থাৎ খতিয়ান করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে জাবেদাটি ভালোভাবে জানতে হবে। জাবেদা পারলে এটি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো দেখেন, এখানে গড়টি করে নেবেন তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত ডেবিট বা ডেবিট ক্রেডিট। এভাবে দুইটি গড়ই সেম হবে। যেহেতু হিসাব তৈরি করতে বলছে খতিয়ান, তো আমরা চলমান জেড স্টকের মাধ্যমে করব। তো আমাদেরকে এখানে বলছে 2021 সাল। তাহলে দেখেন, আপনাকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে যে আপনি অবচয়ের জন্য জাবেদা কয়টি দেন। অবচয়ের জাবেদা কয়টি হয়? আমরা যখন এই অধ্যায়ে জাবেদা দিতে যাই, অবচয়ের জাবেদা দুইটি হয়। একটি হচ্ছে অবচয় ধার্যের জাবেদা, আর একটি হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। তো যখন অবচয়টা ধার্য করি, তখন অবচয় কোন দিকে থাকে? অবচয় হিসাব ডেবিট দিকে থাকে। তার উল্টো দিকের কথা থাকে পুঞ্জীভূত অবচয় হিসাব। তাহলে আমরা এখানে যেহেতু অবচয় হিসাব করি, তাহলে তার উল্টো দিকের কথা যেটি আছে সেটি আমরা এখানে লিখে নেব। তো আমরা এখানে লিখে নেব ডিসেম্বর 31 তারিখ, আর উল্টো দিকের কথা লিখে নিব পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় হিসাব, এটি আমরা এখানে লিখে নিব পুঞ্জীভূত অবচয় হিসাব। দেখেন, এটি লিখে নেওয়ার পরে দেখেন, আমরা 2023-21 সালে অর্থাৎ প্রতি বছর অবচয় কত পেয়েছিলাম? 30,000 টাকা পেয়েছিলাম। তো অবচয় হিসাব যেহেতু ডেবিট দিকে থাকে, তাহলে টাকাটাকে আমরা ডেবিট দিকে বসিয়ে দেব। এরপরে 2021 সালে আমরা কিন্তু আরেকটা জাবেদা পেয়েছিলাম, সেটা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। অবচয় আয় বিবরণী হিসাব ডেবিট, আর অবচয় হিসাব ক্রেডিট। তো আমরা এখানে লিখে নিব ডিসেম্বর 31 তারিখ। এখানে আমরা আয় বিবরণী হিসাব লিখে নিব। উল্টো দিকের কথা ছিল আয় বিবরণী হিসাব, আর অবচয় ছিল ক্রেডিট পাশে, সেজন্য তখন আমরা অবচয়ের টাকাটা ক্রেডিট পাশে বসিয়ে দেবো। আপনারা জাবেদা খেয়াল করেন, দেখবেন যে আয় বিবরণী ডেবিট আছে আর অবচয় ক্রেডিট পাশে আছে, সেজন্য টাকাটা ক্রেডিট পাশে বসিয়ে দিলাম। এরপরে দেখেন, আপনাকে উদ্বৃত্তটা বের করতে হবে, কারণ 2021 সালে আর অবচয়ের কোনো জাবেদা ছিল না। তো আমরা উদ্বৃত্ত কীভাবে বের করব? প্রথম টাকা কোথায় আছে? ডেবিট পাশে, সেজন্য আমরা ডেবিট দিকে টাকাটা বসাবো। এখন দেখেন, আমাদের উদ্বৃত্ত কোন দিকে আছে? ডেবিট। আর এখানে টাকা কোন দিকে আছে? ক্রেডিট। ডেবিটে ক্রেডিটে যদি না মিলে, তাহলে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে 30,000 টাকা বিয়োগ করলে আমাদের এখানে মাইনাসটা অর্থাৎ 0 টাকা চলে আসবে। এরপরে দেখেন, আমাদেরকে বলছে 2022 সাল। তো 2022 সালও সেম। 2022 সালও সেম আমরা জাবেদা দিব। তো আমরা উল্টো দিকের কথা লিখে নিব পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় হিসাব। আর অবচয় যেহেতু ডেবিট দিকে আছে, তার মানে 2022 সালেও কিন্তু 30,000 টাকা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সমান হবে। এরপর আমরা এখানে এটি বন্ধের জাবেদা দিয়েছিলাম।
তো আমরা এখানে লিখে নেব আয় বিবরণী হিসাব। উল্টো দিকের কথা, আয় বিবরণী হিসাব লিখে নিব। আর 30,000 টাকা আমরা এখানে ক্রেডিট পাশে লিখে নিব। তো প্রথমে 30,000 টাকা এখানে 2022 সালে আনবো, এরপর এটা থেকে এটা বিয়োগ করলে এটা চলে আসবে, শেষ কাজ। এখানে আর কোনো কিছু নেই। এখন আসেন পুঞ্জীভূত অবশ্যই। তো পুঞ্জীভূত অবশ্যই যদি আমরা করতে যাই, 2021 সালে ডিসেম্বর 31 তারিখে আমরা পুঞ্জীভূত অবশ্যই জাবেদা দিয়েছিলাম কি, অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই হিসাব ক্রেডিট। দেখেন তখন এই দুইটি জাবেদা হয়েছিল, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুরো অঙ্কে কিন্তু পুঞ্জীভূত আমাদের শুধুমাত্র কি থাকে, একটিয়ে থাকে অঙ্কে, অর্থাৎ এই ক্ষেত্রে যখন আমরা জাবেদা দিব তখন কিন্তু পুঞ্জীভূত অবশ্যই একটিয়ে থাকে, অর্থাৎ তার একটি জাবেদা। সেজন্য আমরা এখানে তার উল্টো দিকের কথাটা লিখে নিব অবচয় হিসাব। কি লিখে নিব, অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় হিসাবের উল্টো দিকের কথা কি, অবচয় হিসাব। আর পুঞ্জীভূত অবশ্যই সবসময় কোন পাশে থাকে, ক্রেডিট পাশে। তাহলে তার টাকাটা আমরা লিখে নিব 2021 সালে ক্রেডিট পাশে। 2021 সালে পুঞ্জীভূত অবশ্যই বরাবর কিন্তু 30,000 টাকাই থাকবে। এরপরে আমরা এখানে দেখব, যেহেতু আমাদের 2021 সালে পুঞ্জীভূত অবশ্যই আর কোনো কি নেই, জাবেদা নেই, সেজন্য আমরা এটার উদ্বৃত্তটা টানবো। তো উদ্বৃত্ত আমরা কিভাবে টানবো দেখেন তো, এখানে কোথায় আছে, ক্রেডিট পাশে। তাহলে আমরা এখানে ক্রেডিট পাশে লিখে নিব। এরপর আমরা চলে যাব 2022 সালে। দেখেন গুরুত্বপূর্ণ একটি বিষয় বলি, 2021 সালে আপনাদের পুঞ্জীভূত অবস্থার ব্যালেন্স ছিল কত, ব্যালেন্স ছিল 30,000 টাকা। তাহলে পূর্ববর্তী বছরের কোনো কিছু যদি আপনার কাছে বর্তমান বছরে আসে, তখন আপনি এটাকে ব্যালেন্স বিডি হিসাবে লিখে নেবেন। তাহলে আমরা এখানে লিখে নিব জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ এটাকে আমরা লিখে নিব ব্যালেন্স B/D 30,000 টাকা। এই টাকাটাকে আপনি নামাই ফেলবেন, শেষ, কাজটা শেষ। এখন 2022 সালে কিন্তু আপনি আবার অবচয় বন্ধের জাবেদা দিয়েছিলেন। কিভাবে জাবেদা দিয়েছিলেন, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে তার উল্টো দিকের কথা হচ্ছে অবচয় হিসাব। তো আমরা এখানে ডিসেম্বর 31 তারিখ লিখে নিব, উল্টো দিকের কথা লিখে নিব অবচয় হিসাব। এটা হচ্ছে একদম প্রপার একটা নিয়ম, এটা একদম জাস্ট অ্যাকুরেট একটা নিয়ম। তাহলে আমরা এখানে অবচয় হিসাবটাকে লিখে নিব। এরপর আমরা এখানে 30,000 টাকা পাবো 2022 সালে, সেটি এখানে লিখে নেব। দেখেন 2022 সালে পুঞ্জীভূত অবশ্যয়ের বা আমাদের আর কোনো জাবেদা হবে না পুঞ্জীভূত অবশ্যয়ের। তো এখন আমরা কি করব, দেখেন তো আমাদের আগে উদ্বৃত্ত কত, 30,000 টাকা। এখন আমরা নতুন করে কথা পেয়েছি অবচয় 30,000 টাকা। তাহলে এখানে দেখেন তো ক্রেডিট পাস, আর এখানেও কিন্তু ক্রেডিট পাস, দুইটা মিলে গেছে। তাহলে আমরা এখানে যদি যোগ করি আমাদের এখানে আসবে 60,000 টাকা। এটি ছিল আমাদের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। তো আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। দেখেন আমরা প্রতিদিনে আমাদের ফেসবুক পেজে লাইভ ক্লাস নেওয়ার প্ল্যান করছি। তো যারা আপনারা ফেসবুক পেজে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, অ্যাকাউন্টিং ফ্যামিলি। এই চ্যানেলে যে লোগোটা দেওয়া আছে সেম লোগোই আমাদের ফেসবুকও দেওয়া আছে। তো সকলে চাইলে যুক্ত হতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।